তো ফাইনালি স্যাটারডে নাইট মেন ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ভিডিওতে জানবো যে আজকের স্যাটারডে নাইট মেন ইভেন্টসে আমরা কী কী দেখতে পেলাম। তো সবার প্রথমে একটু শোটা নিয়ে কথা বলা যাক। ডাব্লিউডাব্লিউ শোটাকে পুরো একদম রেট্রো ফিল দিয়েছিল, একদম সেই পুরোনো যুগের মতো ফিল আসবে, কমেন্ট্রি স্টাইলও কিছুটা তেমনই ছিল। আর আজকে দেখলাম যে ডাব্লিউডাব্লিউর রিং সাইড আর যে র্যাম্পটা আছে সেখানে ব্যারিকেডের একটু কী বলে ফরম্যাটটাও চেঞ্জ ছিল। মানে রিং সাইডে তো ঠিকই ছিল, শুধুমাত্র র্যাম্পের কাছে ব্যারিকেডগুলো সেই পুরোনো যুগের যেরকম ব্যারিকেড ছিল সেরকম করে দেওয়া হয়। আর ডাব্লিউডাব্লিউ আজকে তাদের সেই পুরনো লোগো ইউজ করে, যেটা 1980 সাল 70 সালে আমরা দেখতে পেয়েছিলাম। তো পুরো একদম পুরনো রকমের ফিল দিয়েছে। আর তাছাড়া রিংয়ের যে রোপগুলো রয়েছে সেগুলো দেখলাম যে লাল, সাদা, নীল এরকম রোপ দেওয়া হয়েছে, যেমনটা আগে ছিল। রিংটাকে একটু পুরনো ধাঁচের বানানোর চেষ্টা করা হয়েছে। আর রেফারিগুলোকে সেই আগের মতো ড্রেস দেওয়া হয়েছে, আকাশি কালারের শার্ট আর কালো প্যান্ট আর বো টাই। তো তোমাদের একেবারে পুরনো ফিল আসবে একটু আধুনিকতার সাথে। তো সবার প্রথমে আমরা দেখতে পাই যেখানে প্যাট ম্যাকআফের রিটার্ন হয়। প্যাট ম্যাকআফ এখানে স্পেশাল গেস্ট কমেন্টেটর হিসাবে আসে। এমনটা কমেন্ট্রি থেকে জানিয়ে দেওয়া হয় যে প্যাট ম্যাকআফি ফুল টাইমের জন্য রিটার্ন করবে 6 জানুয়ারি থেকে, কিন্তু এখন শুধুমাত্র স্পেশাল গেস্ট রেফারি হিসাবে এসছে। এছাড়া আমরা রিং সাইডে আরও নানা রকম বড় বড় লেজেন্ড দেখতে পেয়েছি, যারা বহু বছর আগে, মানে সে 1970 1980 সময় 80 সালের দিকে রেসেল করতো। তাদেরকে আমরা কেউ চোখেও দেখিনি আর চিনিও না, তাদেরকে আমরা রিং সাইডে দেখতে পেলাম। অর্ধেকের বেশি জন কি বেশিরভাগ জনকেই তো আমি চিনতে পারিনি। তবে যাই হোক, এবারে সবার প্রথমে আমরা ম্যাচ দেখতে পাই এখানে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস স্যামি জেন। দুজনেরই এন্ট্রান্স হয়। আর এখানে ম্যাচ শুরু হওয়ার আগে এখানে স্যামি জেন ড্রু ম্যাকিন্টায়ারের উপর অ্যাটাক করে দেয়। ম্যাচ শুরু হয়, কিন্তু স্যামি জেনের কোনো অ্যাটাকই ড্রু ম্যাকিন্টায়ারের উপর কাজ দেয়নি। তোমাদের এই পুরো ম্যাচটা দেখে মনে হবে যেন একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে একজন জবারের ম্যাচ হচ্ছে। স্যামি জেন এখানে খুবই কমজোর ছিল, আর আমরা দেখতে পেলাম যে স্যামি জেন এখানে অনেক চেষ্টা করে। এখানে ড্রু ম্যাকিন্টায়ার তাকে স্পাইন বাস্টারও লাগিয়ে দেয়, তারপর পাওয়ার বমও লাগায়। স্যামি জেন এখানে ব্লু থান্ডার বমও লাগায়, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত কী হয় যে এখানে ড্রু ম্যাকিন্টায়ার একটা বুদ্ধি বেশ ভালো খাটায়, যে স্যামি জেন তাকে হেলুয়া কিক লাগাতে যাচ্ছিল, আর সেই সময় ড্রু ম্যাকিন্টায়ার রিং থেকে বাইরে বেরিয়ে যায়। এবার স্যামি জেন ড্রু ম্যাকিন্টায়ারের পেছনে রিং থেকে বাইরে যায়, আর তখন ড্রু ম্যাকিন্টায়ার রিংয়ের ভেতরে চলে আসে। আর তারপর যখন স্যামি জেন রিংয়ের ভেতরে যায়, তখন ড্রু ম্যাকিন্টায়ার তাকে একটা ক্লেমোর কিক লাগিয়ে দেয়, আর ব্যাস সেখানে পিন করে স্যামি জেনকে হারিয়ে দিয়েছে ড্রু ম্যাকিন্টায়ার। ম্যাচের লেন্থগুলো খুবই ছোটো ছিল, কারণ 2 ঘন্টার মধ্যে 5খানা ম্যাচ কমপ্লিট করতে হতো, তাই ম্যাচের লেন্থগুলো ছোটো হবে আগে থেকেই বলেছিলাম। আর তাছাড়া ডাব্লিউডাব্লিউ ম্যাচ শুরু হওয়ার আগে আর ম্যাচ শেষ হওয়ার পর, এমনকি ম্যাচের মাঝখানেও কমার্শিয়াল ব্রেক দিচ্ছিল, যেরকমটা স্ম্যাকডাউনে বা রতে দিয়ে থাকে। তো এইগুলো খুবই বিরক্তিকর লাগছিলো, একটা এত ভালো ম্যাচ হচ্ছে আর তার মাঝখানে কমার্শিয়াল ব্রেক। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম কমার্শিয়াল ব্রেক দেওয়া ম্যাচ দেখতে হয়, তাহলে একটু মাথাটা গরমই হয়ে যায়। ম্যাচগুলো খুবই এন্টারটেনিং ছিল, কিন্তু এই কমার্শিয়াল ব্রেকগুলোই একটু বিচ্ছিরি লাগছিলো। তো এটাই আমার একটা খারাপ জিনিস লাগলো, কিন্তু কিছু করার নেই, এটা তো কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট নয়, ডাব্লিউডাব্লিউর একটা শো, তো কমার্শিয়াল ব্রেক তো আসারই ছিল। এরপর আমরা ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই ইয়ো স্কাই ভার্সেস লিভ মর্গান। আর এই ম্যাচটার অবাক করা বিষয় হচ্ছে যে লিভ মর্গান এখানে বিনা কারুর সাহায্য নিয়ে, বিনা কোনো চিটিং করে ইয়ো স্কাইকে ক্লিনভাবে পিন করে হারিয়ে দেয়। এখানে ইয়ো স্কাই বেশ তো চেষ্টা করেছিল, একটা সময় মনে হচ্ছিল যে ইয়ো স্কাই হয়তো একবারের জন্য জিতেও যেতে পারে, কিন্তু আমরা এখানে কিছুই দেখতে পাইনি। আর এখানে আমরা ভেবেছিলাম যে ডম আর রাকেল রড্রিগেজ হয়তো কিছু করতে পারে, কিন্তু তাদেরকে আমরা রিং সাইডেও দেখতে পাইনি, শুধুমাত্র র্যাম্পের কাছেই তারা লিভ মর্গানের কাছে এসেছিল। লিভ মর্গান এখানে ক্লিনভাবে একেবারে সৎভাবে ম্যাচ খেলে এখানে ইয়ো স্কাইকে হারিয়ে দেয়। আর তারপরে আমরা এখানে দেখতে পাই যে লিভ মর্গান যখন র্যাম্পের কাছে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন রাকেল রড্রিগেজ আর ডম ভাইও এসেছিল। আর তখনই এখানে একটা জিনিস তো আমরা আশা করেছিলাম, সেটা হচ্ছে যে রিয়া রিপ্লের এখানে থিম সং প্লে হয়, কিন্তু এদের মধ্যে কোনো রকম ব্রল হয় না, জাস্ট র্যাম্পের কাছে এদের মধ্যে ফেস অফ হয়, আর লিভ মর্গান তার টাইটেলটা রেস করে। তো যা বুঝতে পারছি, যেমনটা বলেছিলাম যে এদের মধ্যে রাইভালরি এখন আরও টানা হবে, সম্ভবত রেসলম্যানিয়াতে গিয়ে এদের রাইভালরিটা এন্ড হবে, তো সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মধ্যে ম্যাচ দেখতে পাই ফিন বেলর ভার্সেস ডেমান প্রিস্ট ভার্সেস গান্থার। তো সবার প্রথমে তো আমরা দেখতে পাই ফিন বেলরের এন্ট্রান্স। আর ফিন বেলরের এন্ট্রান্সের ব্যাপারে আমি একটা জিনিস অনেকদিন আগে নোটিস করেছিলাম, কিন্তু সেটা বলতে ভুলে যাই বারবার, আর সেটা বেশ মজাদার জিনিস। সেটা হচ্ছে যে ফিন বেলরের যখন এন্ট্রান্স হয়, তখন টাইটেনড্রন স্ক্রিনেতে লেখা থাকার কথা হচ্ছে FINN, মানে ফিন, কিন্তু ফিন বেলর সেটা চেঞ্জ করে দিয়েছে F আর তারপরে XXX। তো এইটা বেশ একটু বলতে পারো একটু অন্যদিকে যাচ্ছে, কারণ ফিন বেলরের নামে যাই মানে বের করো না কেন, সেটা একটু সেই ওই সব দিকেই চলে যাচ্ছে। মানে F এর পরে XXX দিয়ে দিয়েছে,
তো এখানে এর পরে এফইউসিকেও হতে পারে। তো এফইউসিকের মানে কি তোমরা তো জানো, আর ট্রিপল এক্সের মানে তো তোমাদেরকে আর বুঝিয়ে দিতে হবে না, তোমরা যথেষ্ট বড় হয়েছো। তো ফিন বেলরের নামের মানেটাই এরকম হয়ে গেছে। তো আমাদের এখন ফিন বেলর ভাইও বেশ ক্রিয়েটিভ হয়ে গেছে, আর মনে হচ্ছে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর ডমডম ভাইয়ের সাথে ফিন বেলরও যোগ দিতে চলেছে। তো এবার আসি ম্যাচের মধ্যে। এখানে ফিন বেলর তো বুঝতেই পারছো যে ডিমান প্রিস্ট আর গান্থারের তুলনায় একটু ছোটোখাটো রেসলার, সাইজেও ছোট আর দেখতে গেলে শক্তির দিক দিয়ে ছোটো। তো এখানে দুজনের মাঝখানে এ তো স্যান্ডউইচ হয়ে যায়, যতবারই সে রিংয়ের মধ্যে লড়াই করতে আসে দুজনের মধ্যে কেউ একজন তাকে সাইডে লাগিয়ে দেয়। আর এখানে সবথেকে বেশি পরিশ্রম তো ফিন বেলারই করেছে। ফিন বেলার দুবার এমন চান্স আছে যে এমনটা মনে হচ্ছিল যে ফিন বেলার হয়তো ম্যাচ জিতে যেতে পারে, সে কুডা গ্রাসও লাগিয়ে দেয় আর মনে হচ্ছিল পিন করেও দেবে, কিন্তু শেষ পর্যন্ত ওই যা আমরা জানি যে কিছু তো হওয়ার ছিল না। গান্তার এখানে রিং সাইডে ডিমান প্রিস্টকে স্টিল স্টেপসের উপরে পাওয়ার বম লাগায়, আর তারপর রিংয়ের ভেতরে এসে ফিন বেলারকে একটা পাওয়ার বম লাগিয়ে জিতে যায়। তো গান্তার এখানে তার টাইটেল সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। এরপর আমরা ম্যাচ দেখতে পাই ফার্স্ট এবার ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য চেলসি গ্রিন ভার্সেস মি চ্যান। আর এখানে চেলসি গ্রিনের এন্ট্রান্সের পর আমরা দেখতে পাই যে এখানে চেলসি গ্রিন কী করেছে, তার যে ড্রেসটা রয়েছে তার প্রত্যেকটা জায়গায় তার মুখের একটা ফটো সাঁটিয়ে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ এইরকম লাগছে। তো চেলসি কিন্তু এরকম ফানি জিনিস করেই থাকে, সেই জন্যই তাকে এত বেশি পছন্দ করে ফ্যান্সরা। তো এখানে ম্যাচ শুরু হয়, ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই যেখানে রেফারির নজর এড়িয়ে পাইপার নেবেন এখানে মিচানের ওপর অ্যাটাক করে দেয়। আর তারপরে এখানে বলতে পারো যে চেলসি গ্রিনের থেকে পাইপার নেবেনই বেশি মার খেয়েছে। এখানে ম্যাচের লাস্টের দিকে দেখলাম যেখানে চেলসি গ্রিন সুইসাইড ড্রাইভ লাগাতে যাচ্ছিল, কিন্তু সেটা পাইপার নেবেনের উপরেই লেগে যায়। তারপরে মিচান দুজনের উপরে এখানে স্ল্যাশ মেরে দেয়, আর তারপরে পাইপার নেবেনকে তার ফিনিশারও লাগিয়ে দেয়। তারপর রিংয়ের ভেতরে গিয়ে চেলসি গ্রিনকে তার ফিনিশার লাগায়, কিন্তু চেলসি গ্রিন তার পিন করার সময় সেই তার পাটা রিং রোপে ঠেকিয়ে দেয়, যার ফলে পিনটা ব্রেক হয়ে যায়। আর তারপরে পাইপার নেবেন আবার চলে আসে ডিস্ট্র্যাক্ট করার জন্য। তো মিচান তো তার সাথে ব্যস্ত হয়ে যায়, আর তার লাভ উঠিয়ে এখানে চেলসি গ্রিন নিজের ফিনিশার লাগিয়ে দেয় মিচানকে, আর তারপরে এখানে মিচানকে পিন করে জিতে যায়, আর সে হয়ে গেছে ফার্স্ট এবার ওমেন্স ইউএস চ্যাম্পিয়ন। আর তারপর নিকোলজিস এসে তাকে সেই বেল্টটা পরিয়েও দেয়। তো টোটাল দুখানা ওমেন্স ডিভিশনের ম্যাচ ছিল, দুখানা ওমেন্স ডিভিশনের ম্যাচ হয়ে গেছে, কিন্তু আমরা শার্লেট ফ্লেয়ারের রিটার্নটা দেখতে পেলাম না। তো রেসেল বোর্ডস তো বলেছিল যে শার্লেট ফ্লেয়ার আসবে, আর আমি বলেছিলাম যে শার্লেট ফ্লেয়ারের তো এখানে আসার কোনো রকম সেন্স দেখতে পাচ্ছি না, কারণ স্টোরি লাইনে কোথাও ফিট আসছে না। তো রেসেল বোর্ডস কেন এরকম বলছে সে তো রেসেল বোর্ডসই জানে। তো নিউজটা পুরোপুরি ভুল ছিল। আর এবার আমি বেশ খুশি হয়েছি, কারণ আমি তো শার্লেট ফ্লেয়ারকে একেবারে রয়্যাল রাম্বলেতে রিটার্ন করতে দেখতে চাই। তো যাকে একটা ভালো জিনিস দেখতে পেলাম, এই প্রথমবার কোনো রিটার্ন না হওয়াতে আমি খুশি হচ্ছি। এরপর আসে মেন ইভেন্ট, যেটা ছিল কেভিন ওভেন্স ভার্সেস কোডি রোডস ফর দ্য আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। আর এখানে প্রথমে আমরা কেভিন ওভেন্সের এন্ট্রি দেখতে পাই, আর তারপর আমরা কোডি রোডসের এন্ট্রান্স দেখতে পাই। কোডি রোডস এখানে সেই তার উইন রিগাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসে, যেমনটা আমরা আগে থেকেই নিউজ পেয়ে গেছিলাম। তো কোডি রোডস উইন রিগাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসে, আর উইন রিগাল চ্যাম্পিয়নশিপটা দেখলাম বেশ সাইজে কিন্তু ছোট লাগছে, দেখে মনে হচ্ছে এটা একটা উমেন্স চ্যাম্পিয়নশিপ। তো যাই হোক, ছোটো হোক আর বড় হোক, একবারের জন্যই তো দেখতে পেয়েছিলাম। তো এখানে ম্যাচ শুরু হয়, আর আমরা দেখতে পাই যে কেভিন ওভেন্স প্রথমে তো লড়তেই চাইছিল না, সে বারবার রিংয়ের বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপর কোডি রোডসও তার পেছন বেরোয়। আর এখানে দেখতে পাই যে কেভিন ওভেন্স এখানে র্যান্ডি অর্টনের মুভ ইউজ করে, র্যান্ডি অর্টন যে সুপ্লেক্সটা দেয় অ্যানাউন্সার টেবিলের উপরে, সেটা কোডি রোডসকে দেয়, আর তারপরে ক্যামেরার দিকে তাকিয়ে র্যান্ডি অর্টনকে মকো করে আর র্যান্ডি অর্টনের নামও নেয়। তারপরে ম্যাচের ভেতরে মোটামুটি ম্যাচ চলছিল, তারপর কমার্শিয়াল ব্রেক চলে আসে। তারপর কমার্শিয়াল ব্রেক থেকে ফিরে এসে দেখি এদের মধ্যে আবার সেই ম্যাচ চলছে, একে অপরকে মারছে। এই ম্যাচটা একটু টাইম দিয়েছে ডাব্লিউডাব্লিউ বাকি ম্যাচের তুলনায়। আর একটা দেখার জিনিস হচ্ছে যে কোডি রোডস আগের থেকে একটু মোটা হয়ে গেছে, মনে হচ্ছে আগের থেকে একটু সাইজ গেইন করছে, আর একটু বডি সডি বানাচ্ছে। আগে তো একদম রোগা পাতলা ছিল, এখন একটু মোটাসোটা হচ্ছে, যাকে খুব ভালো বডি সডি বানাচ্ছে, ভালো কথা। তো এবারে কী হয় যে ম্যাচের লাস্টের দিকে আসি, ম্যাচের লাস্টের দিকে তার আগে বলে রাখি যেখানে অ্যানাউন্সার টেবিলের উপরে আরেকবার অ্যাকশন আমরা দেখতে পাই, যেখানে কেভিন ওভেন্স অ্যানাউন্সার টেবিলের উপরে কোডি রোডসকে তুলে পাওয়ার বম মারতে যাচ্ছিল, কিন্তু সেখানে কোডি রোডস র্যান্ডি অর্টনের মুভ ইউজ করে র্যান্ডি অর্টনের মতো আর কেউ লাগিয়ে দেয় কেভিন ওভেন্সকে। তো এখানে র্যান্ডি অর্টনের দুখানা ট্রিবিউট তো দিয়ে দিল, একটা কেভিন ওভেন্স আর একটা কোডি রোডস। আর এবারে রিংয়ের ভেতরে আমরা লাস্টের দিকে দেখতে পাই যে কেভিন ওভেন্স ধাক্কা মারে কোডি রোডসকে, আর কোডি রোডস গিয়ে লাগে রেফারির গায়ে, যার ফলে রেফারি তো চলে যায় রিংয়ের বাইরে, সে তো আর উঠবে না জানি আমরা। তো এবারে কী করে যে কেভিন ওভেন্স কোডি রোডসকে স্টানার লাগিয়ে দেয়, কিন্তু পিন করার জন্য কোনো রেফারি ছিল না। আরেকজন রেফারি আস্তে আস্তে কোডি রোডসের তো রিকভার হয়ে যায়, আর সে কিক আউট করে দেয়। এরপর কী হয় যে কোডি রোডস কেভিন ওভেন্সকে কোডি কাটার লাগাতে যায়, কিন্তু কেভিন ওভেন্স নিচে হয়ে যায়, আর যে দ্বিতীয় রেফারিটা ছিল তার গায়ের ওপর গিয়ে পড়ে কোডি রোডস। তো এখানে
দ্বিতীয় রেফারিও চলে যায় রিংয়ের বাইরে। তো দুজনেরই এখানে অবস্থা খারাপ। তো কেভিন ওমেন্স এটা দেখার পর সে চেয়ার আনতে যায়, সে চেয়ার নিয়ে সে কোডি রোডসকে মারতে যায়, কিন্তু চেয়ার শট তো লাগে না, উল্টে কোডি রোডসই তার উপর অ্যাটাক করে দেয়। আর সেই চেয়ারের ওপরেই ক্রস রোডস লাগিয়ে দেয় কোডি রোডস তাকে, আর তারপর চেয়ারটা রিং থেকে বাইরে ফেলে দেয়, আর তারপর কেভিন ওমেন্সকে পিন করে। আর ততক্ষণে 1 নম্বর যে রেফারি মার্কে বাইরে বেরিয়ে গেছিলো সে রিকভার হয়ে যায় আর সে এখানে পিন করে দেয়। আর কেভিন ওমেন্স এখানে হেরে গেছে, কোডি রোডস তার টাইটেল সাকসেসফুলি রিটার্ন করে নিয়েছে। আমরা ভাবছিলাম যেখানে র্যান্ডি অর্টন রিটার্ন হবে, কিন্তু র্যান্ডি অর্টনের কোনো রিটার্নই আমরা দেখতে পেলাম না। এটা তো পারফেক্ট জায়গা ছিল র্যান্ডি অর্টনের রিটার্ন করানোর জন্য, কিন্তু যাকে হয়নি, আর কি করব। এই শোটা সব থেকে বলতে গেলে একেবারে খুবই সাদামাটা শো ছিল, মানে স্ম্যাকডাউনের মতো একটা উইকলি শোই বলতে পারো, 2 ঘন্টার। কোনো রকম টাইটেল চেঞ্জ দেখতে পেলাম না, একদম খুবই সিম্পল ছিল। আমরা যা যা প্রেডিক্ট করেছিলাম একেবারে 100% শিওর হয়েছে, মানে সব ঠিকঠাক লেগে গেছে, বেশি প্রেডিক্টেবল হয়ে গেছে শোটা। তো আমার তো কি বলবো, মোটামুটি ঠিকই ছিল, কি আর বলা যাবে। ম্যাচের কোয়ালিটি ভালো ছিল, শুধুমাত্র 2 ঘন্টা শো ছিল বলে আমরা অতটা বোর হইনি। যদি এটা প্রিমিয়ার লাইভ ইভেন্ট হতো তাহলে আমরা প্রচণ্ড বোর হতাম আর বলতাম যে শোটা খুবই বাজে হয়েছে। আর দেখতে গেলে শো বাজেই হয়েছে, কারণ কোনো রকম স্পেশাল কিছু তো দেখতে পাইনি। লাস্টে যদি র্যান্ডি অর্টনের রিটার্নটা হয়ে যেত তাও বলতে পারতাম যে হ্যাঁ স্পেশাল এটা ছিল, কিন্তু আমার কাছে তো এটা তেমন স্পেশাল মনেই হয়নি, জাস্ট বেকার একটা ম্যাচ করাতে হয় তাই করিয়ে দিয়েছে। তো এইবারে এখানে চলে যায় অফ এয়ার, 2 ঘন্টা টাইম কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট চলে যায় অফ এয়ার। এবার আসি অফ এয়ারের পরে কি হলো। অফ এয়ারের পরে আমরা বেশ ভালো জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে কেভিন ওমেন্স এখানে কোডি রোডসের ওপরই অ্যাটাক করে দেয়, আর কোডি রোডসকে এখানে একটা প্যাকেজ পাইল ড্রাইভার লাগিয়ে দেয়। এই প্যাকেজ পাইল ড্রাইভারটা তোমরা দেখতে পাচ্ছ ফটোতে কেমন দেখতে লাগে, এটা ডাব্লিউডাব্লিউইর ক্যামেরাতে ওঠেনি, এটা ফ্যান্সরা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, আমি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। তো এইটা র্যান্ডি অর্টনকে যে সিট আউট পাইল ড্রাইভার দিয়েছিল তার থেকে একটু বেশি ভয়ঙ্কর বলতে পারো, কারণ এখানে ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। আর কোডি রোডসকে এই পাইল ড্রাইভারটা লাগানোর পর কোডি রোডসকে দেখলাম যে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর তারপরে ট্রিপল এইচও আসে। ট্রিপল এইচের সাথে কেভিন ওমেন্সের একটু হাতাহাতি হয়, আর কেভিন ওমেন্সকে ট্রিপল এইচ এরিনা থেকে বাইরে বের করে দেয়। এটা তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও বানিয়েছে আর সেই ভিডিওরই একটা ফটো। তো কোডি রোডসের সিরিয়াস ইনজুরি তো হয়নি, তবে স্টোরি লাইন অনুযায়ী যেহেতু পাইল ড্রাইভার লাগিয়েছে তাই দেখাতে হবে যে একটু খতরনাক ইনজুরি হয়েছে, যেমনটা র্যান্ডি অর্টনের ক্ষেত্রে হয়েছে। র্যান্ডি অর্টন পুরোপুরি ফিট আছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এমনটা দেখাচ্ছে যে কেভিন ওমেন্স তাকে পাইল ড্রাইভার মেরেছে, তাই জন্য সে ইনজয়ার্ড হয়ে গেছে। তো এখন কোডির সাথে সেরকমই সিচুয়েশন দেখাচ্ছে যে পাইল ড্রাইভার মেরেছে, তাই হয়তো তার অবস্থা একটু খারাপ, হয়তো 1-2 সপ্তাহ আমরা দেখতে পাবো না। এটাই জাস্ট স্টোরি লাইনের পার্ট। তো কেভিন ওমেন্স হেরে গেছে, কিন্তু তাকে খুবই স্ট্রং দেখানো হয়েছে, আর দেখানো হয়েছে যে সে ডাব্লিউডাব্লিউ একেবারে অফ দ্য স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টে যা আছে সেসব তো মানেই না, সে একদম রিয়াল ফাইট লড়ছে আর ব্যান্ড মুভ ইউজ করছে, তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। তো চলো গাইস, এই ছিল আজকে স্যাটারডে নাইট মেন ইভেন্টসের রিভিউ ভিডিও। তোমাদের শোটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আর নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।